আজকের ভিডিওতে আমরা দ্য ফেয়ারি কুইন যেটা লিখেছিলেন এডমন্ড স্পেন্সার সেইটার পার্ট 2 নিয়ে আলোচনা করছি। এর আগের পার্টে আমাদের ভিডিওতে ইনভোকেশন পার্টটুকু আলোচনা করা হয়েছে, অর্থাৎ শুরুর 4 স্ট্যান্জা। এখন থেকে শুরু হচ্ছে আসল কবিতাটা, ক্যান্টো 1 থেকে শুরু করছে আজকের ভিডিও। প্রথম স্ট্যান্জার প্রথম লাইনে বলা হচ্ছে, আ জেন্টল নাইট ওয়াজ প্রিকিং অন দ্য প্লেন। জেন্টল নাইট অর্থাৎ ভদ্র ও মহৎ এক নাইট বা যোদ্ধা, প্রিকিং অর্থাৎ দ্রুত অগ্রসর হওয়া, প্লেইন অর্থাৎ সমতল ভূমি। তাহলে এই লাইনটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? কবিতাটা শুরু হচ্ছে এক ভদ্র নাইটের যাত্রার বিবরণ দিয়ে, যিনি সমতল ভূমির ওপর দিয়ে এগিয়ে যাচ্ছেন। এখানে আমরা ইমেজারি দেখতে পাচ্ছি, নাইটের দৃশ্যমান অগ্রযাত্রার চিত্র আঁকা হয়েছে যেন। আবার অ্যালিটারেশনও দেখতে পাচ্ছি, প্রিকিং অন দ্য প্লেন, এখানে পি ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। Why clad in mighty arms and silver shield? Why clad হচ্ছে ওল্ড ইংলিশের একটা শব্দ, যেটা দ্বারা বোঝায় আবৃত বা পরিহিত। মাইটি আর্মস অর্থাৎ শক্তিশালী বর্ম। সিলভার শিল্ড অর্থাৎ রৌপ্যমণ্ডিত ঢাল, শিল্ড অর্থাৎ ঢাল। ঠিক আছে, তাহলে ওভারঅল লাইনটার মানে এমন দাঁড়াচ্ছে, সেই নাইটের গায়ে ভারী বর্ম ও রৌপ্যমণ্ডিত ঢাল ছিল, যা তার শক্তিশালী অস্ত্রধারী যোদ্ধা হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এখানে কিন্তু আমরা ভিজুয়াল ইমেজারি দেখতে পাচ্ছি, নাইটের বর্ম ও ঢালের মাধ্যমে চিত্রকল্প সৃষ্টি করা হয়েছে। তৃতীয় লাইনে বলা হচ্ছে, wherein old deeds of deep wounds did remain. old deeds অর্থাৎ পুরনো আঘাতের চিহ্ন, ডিপ wounds অর্থাৎ গভীর ক্ষত। নাইটের ঢালে পুরনো যুদ্ধের ক্ষতচিহ্ন ছিল, যা তার বীরত্ব ও যুদ্ধের অভিজ্ঞতা নির্দেশ করে। এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই, ঢালের ক্ষতচিহ্ন নাইটের পূর্বের যুদ্ধের যে অভিজ্ঞতা রয়েছে সেটার প্রতীক। 4 নম্বর লাইনে বলা হচ্ছে, দ্য ক্রুয়েল মার্কস অফ মেনি আ ব্লাডি ফিল্ড। ক্রুয়েল মার্কস অর্থাৎ নির্মম চিহ্ন, ব্লাডি ফিল্ড অর্থাৎ রক্তক্ষয়ী যুদ্ধের ময়দান। তাহলে লাইনটার মানে এমনটা দাঁড়ায়, নাইটের ঢালে বহু রক্তক্ষয়ী যুদ্ধে লড়াইয়ের চিহ্ন রয়েছে, যা তার বীরত্বকে আরো বিশদভাবে উপস্থাপন করছে। এখানে একটু মনোযোগ দিয়ে দেখলে মেটাফোর দেখতে পাবে, যুদ্ধের মাঠকে ব্লাডি ফিল্ড বলা হয়েছে, যা বাস্তবে রক্তক্ষয়ী সংঘর্ষ বোঝায়। 5 নম্বর লাইনে বলা হচ্ছে, yet arms till that time did he never wield. yet armies till that time did he never wield. আর্মিস অর্থাৎ অস্ত্র, wield অর্থাৎ ব্যবহার করা। অর্থাৎ লাইনটা এমনটা দাঁড়াচ্ছে, যদিও নাইটের ঢাল ক্ষতচিহ্নে ভরা, সে নিজে আগে কখনো অস্ত্র ধরেনি। এটি তার এক ধরনের প্রতীকী রূপান্তরের ইঙ্গিত দেয়। অর্থাৎ এই লাইন কিন্তু একটা সুন্দর তথ্য দিচ্ছে। তথ্যটা হচ্ছে, নাইটের ঢাল ক্ষতচিহ্নে ভরা, কিন্তু সে আগে কখনোই অস্ত্র ব্যবহার করেনি। এখানে আমরা আয়রনি নোটিস করি, তাই না? যুদ্ধের চিহ্ন থাকা সত্ত্বেও নাইট কখনো অস্ত্র ধরেনি, ব্যাপারটা মজার না? এবার চলে আসে আমাদের 6 নম্বর লাইন, যেখানে বলা হচ্ছে, হিজ অ্যাংরি স্টিড ডিড চাইড হিজ ফর্মিং বিট। অ্যাংরি স্টিড অর্থাৎ রাগান্বিত ঘোড়া, চাইড অর্থাৎ বিরক্তি ভাবে প্রতিবাদ করা, ফর্মিং বিট অর্থাৎ ঘোড়ার লাগাম থেকে ফেনা বের হওয়া। ঠিক আছে, তাহলে ওভারঅল লাইনের মানে হচ্ছে, নাইটের ঘোড়াটি রেগেছিল অর্থাৎ রাগান্বিত এবং লাগামের নিয়ন্ত্রণ মেনে নিতে চাচ্ছে না। এই যে এই বিষয়টা দেখাচ্ছে, এইটা নাইটের কিন্তু একটা চ্যালেঞ্জপূর্ণ যাত্রার প্রতীক। এখানে আমরা পার্সনিফিকেশন নোটিস করি, কারণ দেখো ঘোড়াকে মানুষের মতো রাগান্বিত দেখাচ্ছে, ঘোড়া রেগে আছে, অর্থাৎ এটা একটা হিউম্যান কোয়ালিটি। সো এটাকে আমরা পার্সনিফিকেশন বলতেই পারি। পরের লাইন 7 নম্বর লাইনে বলা হচ্ছে, as much disdaining to the curb to yield. disdaining অর্থাৎ অবজ্ঞা করা, curb অর্থাৎ লাগামের বাধা, yield অর্থাৎ মেনে নেয়া। অর্থাৎ লাইনটার মানে দাঁড়ায়, ঘোড়াটি নিয়ন্ত্রণের বাধা মানতে চাইছে না, যা নাইটের ভবিষ্যৎ সংগ্রামের ইঙ্গিত দিচ্ছে। এখানে আমরা মেটাফোর দেখতে পাই, ঘোড়ার বাধা মানতে না চাওয়াকে নাইটের নিজের নিয়তির সঙ্গে তুলনা করা হয়েছে। এইবার দেখো 8 নাম্বার লাইনে বলা হচ্ছে, ফুল জলি নাইট হি সিমড অ্যান্ড ফেরি ডিড সিট।
ফুল জলি নাইট অর্থাৎ আনন্দিত ও দৃঢ় চেতা নাইট। ফেয়ারি ডিড সিট অর্থাৎ সুন্দরভাবে বসেছিলেন। অর্থাৎ লাইনটার ওভারঅল মানে দাঁড়াচ্ছে নাইট দেখতে সুদর্শন ও আত্মবিশ্বাসী ছিলেন, যা তাকে একজন প্রকৃত বীর হিসেবে প্রতিষ্ঠিত করে। এই লাইনে আমরা এপিথেট দেখতে পাই। নাইটকে ফুল জলি বলে বর্ণনা করা হয়েছে। এরপরে আসে 9 নম্বর লাইন এবং প্রথম স্ট্যান্ডার শেষ লাইন। এখানে বলা হচ্ছে অ্যাজ ওয়ান ফর নাইটলি জুস্টস ফিয়ার্স এনকাউন্টার্স ফিট। নাইটলি জুস্ট অর্থাৎ নাইটদের মধ্যে প্রতিযোগিতামূলক যুদ্ধ, ফিয়ার্স এনকাউন্টার্স অর্থাৎ ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ, ফিট অর্থাৎ উপযুক্ত। অতএব লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে নাইট শুধু যুদ্ধের জন্যই তৈরি নন, তিনি নাইটদের প্রতিযোগিতামূলক লড়াইতেও পারদর্শী। এখানে আমরা অ্যালিটারেশন দেখতে পাই ফিয়ার্স এনকাউন্টার্স ফিট, এখানে এফ ধ্বনির পুনরাবৃত্তি। অর্থাৎ এই পুরো স্ট্যান্জা থেকে আমরা বুঝতে পারি এই স্ট্যান্জাতে এক মহৎ নাইটের পরিচয় দেওয়া হয়েছে, যিনি দেখতে সুদর্শন কিন্তু অভিজ্ঞতা কম থাকা সত্ত্বেও যুদ্ধের জন্য প্রস্তুত। তার ঢালে পুরনো যুদ্ধের চিহ্ন থাকলেও তিনি নিজে আগে কখনো অস্ত্র ধরেননি। তার ঘোড়াটিও অত্যন্ত উশৃঙ্খল, যা ভবিষ্যৎ চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। এর পরের স্ট্যান্জাতে বলা হচ্ছে বাট অন হিজ ব্রেস্ট আ ব্লাউডি ক্রস হি বোর। ব্রেস্ট অর্থাৎ বুক, ব্লাউডি ক্রস অর্থাৎ রক্তমাখা ক্রস, এটা খ্রিস্ট ধর্মের প্রতীক। বোর অর্থাৎ বহন করা। অর্থাৎ পুরো লাইনটার মানে দাঁড়াচ্ছে নাইটের খ্রিস্ট ধর্মের প্রতি গভীর ভক্তি। তার বুকের ওপর একটা রক্তাক্ত ক্রস ছিল, যা তার আত্মত্যাগ ও ঈশ্বরের প্রতি আনুগত্যের প্রতীক। এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই, রক্তাক্ত ক্রস আত্মত্যাগ ও পবিত্রতার প্রতীক। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে দ্য ডিয়ার রিমেম্বারেন্স অফ হিজ ডাইং লর্ড। ডিয়ার রিমেম্বারেন্স অর্থাৎ প্রিয় স্মৃতিচিহ্ন, ডাইং লর্ড অর্থাৎ যীশু খ্রিস্ট, যিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এই লাইনটার পুরো ব্যাখ্যা এমনটা দাঁড়ায় নাইট এই ক্রসটি যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্মারক হিসেবে বহন করেন, যা তার বিশ্বাস ও আত্মত্যাগের প্রমাণ। এই লাইনে কিন্তু আমরা অ্যালিউশন দেখতে পাই যীশু খ্রিস্টের আত্মত্যাগের প্রতি ইঙ্গিত। তৃতীয় লাইনে বলা হচ্ছে ফর হু সুইট শেক দ্যাট গ্লোরিয়াস ব্যাজ হি ওর। সুইট শেক অর্থাৎ প্রিয়জনের জন্য, এখানে যিশুকে বোঝানো হয়েছে। গ্লোরিয়াস ব্যাজ অর্থাৎ মহিমান্বিত প্রতীক, যেটা ক্রসকে বোঝানো হয়েছে। ওর অর্থাৎ ধারণ করা। অতএব লাইনটা এমন দাঁড়াচ্ছে নাইট এই প্রতীকটি গর্বের সঙ্গে ধারণ করেন, কারণ এটি তার ঈশ্বরের প্রতি ভক্তি ও আনুগত্যের পরিচায়ক। এই লাইনে আমরা মেটাফোর দেখতে পাচ্ছি, ক্রসকে গ্লোরিয়াস ব্যাজ বলা হয়েছে, যা নাইটের বিশ্বাসের সম্মানসূচক প্রতীক। এবার আমরা চলে আসি 4 নম্বর লাইনে, যেখানে বলা হচ্ছে and dead as living ever him adored. dead as living অর্থাৎ জীবিত বা মৃত উভয় অবস্থায়, ever him adored অর্থাৎ সর্বদা তাকে অর্থাৎ যিশুকে শ্রদ্ধা ও ভালোবাসার কথা বোঝাচ্ছেন। পুরো লাইনটার মানে এমনটা দাঁড়াচ্ছে নাইট জীবিত থাকুক বা মারা যাক, তিনি সর্বদা যিশুকে উপাসনা করেন, যা তার ধর্মীয় নিষ্ঠার পরিচায়ক। এখানে আমরা প্যারাডক্স নোটিস করি, ডেড অ্যাজ লিভিং বাক্যে জীবন ও মৃত্যুর মধ্যে বিপরীতার্থক সম্পর্ক তৈরি করা হয়েছে। 5 নম্বর লাইনে বলা হচ্ছে upon his shield the like was also scored. শিল্ড অর্থাৎ ঢাল, the like একই ধরনের চিহ্ন বা ক্রস, স্কার্ড অর্থাৎ খোদাই করা। নাইটের বুকের মতো তার ঢালেও একটি ক্রস খোদাই করা ছিল, যা তার বিশ্বাসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে আমরা রিপিটেশন দেখতে পাই, বুক ও ঢালে একই প্রতীক থাকা, যা তার বিশ্বাসকে জোরদার করেছে। 6 নম্বর লাইনে বলা হচ্ছে ফর সভেরিয়ান হোপ হুইচ ইন হিজ হেল্প হি হ্যাড। সভেরিয়ান হোপ অর্থাৎ সর্বোচ্চ আশার প্রতীক, হেল্প অর্থাৎ সাহায্য। অর্থাৎ পুরো লাইনটার মানে দাঁড়াচ্ছে নাইটের কাছে ক্রসটি ছিল ঈশ্বরের প্রতি তার নির্ভরতার চিহ্ন, যা তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই, ক্রস ঈশ্বরের আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক। এখানে 7 নম্বর লাইনে বলা হচ্ছে রাইট ফেইথফুল ট্রু হি ওয়াজ ইন ডিড অ্যান্ড ওয়ার্ড। রাইট ফেইথফুল ট্রু বলতে অত্যন্ত বিশ্বস্ত ও সত্যনিষ্ঠ এবং
ডিড অ্যান্ড ওয়ার্ড কাজে ও কথায়। অর্থাৎ লাইনটা এমন দাঁড়ায়, নাইট শুধু মুখের কথায় নয়, তার কর্মেও অত্যন্ত বিশ্বস্ত ও সত্যনিষ্ঠ ছিলেন, যা একজন আদর্শ নাইটের গুণাবলী। এখানে আমরা প্যারালিজমের ব্যবহার দেখতে পাই। ডিড অ্যান্ড ওয়ার্ড ব্যবহার করে তার কর্ম ও কথার সামঞ্জস্য দেখানো হয়েছে। এবার আসে 8 নম্বর লাইন। এখানে বলা হচ্ছে, বাট অফ হিজ চিয়ার ডিড সিম টু সোলেম স্যাড। চিয়ার অর্থাৎ চেহারা বা অভিব্যক্তি, সোলেম স্যাড অর্থাৎ গুরুগম্ভীর ও দুঃখপূর্ণ। যদিও নাইট সত্যনিষ্ঠ ও ধর্মভীরু, তার চেহারা ছিল গুরুগম্ভীর ও দুঃখপূর্ণ, যা সম্ভবত তার আত্মত্যাগ বা কঠিন দায়িত্বের কারণে। এখানে আমরা কন্ট্রাস্ট দেখতে পাই, তার ধর্মীয় বিশ্বাসের মহিমা ও দুঃখময়তার মধ্যে বৈপরীত্য। এরপরে চলে আসে 2 নম্বর লাইন। এখানে বলা হচ্ছে, ইয়েট নাথিং ডিড হি dread but ever was ইডার্ড। এখানে ড্রেড অর্থাৎ ভয় পাওয়া, এভার ওয়াজ ইডার্ড অর্থাৎ সর্বদা ভীতিপ্রদ, অর্থাৎ অন্যরা তাকে দেখে ভয় পেত। অতএব লাইনটা এরকম দাঁড়ায়, নাইট নিজে ভয় পেতেন না, বরং তিনি এক প্রতাপশালী ছিলেন যে অন্যরা তাকে ভয় পেত। এখানে আমরা আয়রনি দেখতে পাই, নাইট ভয় পেতেন না কিন্তু অন্যরা তাকে ভয় পেত। এখানে সেকেন্ড স্ট্যান্ডার শেষ হয়ে যায়। সেকেন্ড স্ট্যান্ডার যেই লাইনগুলো রয়েছে তার ওভারঅল মানে করলে এমনটা দাঁড়ায়, এই স্তবকে নাইটের ধর্মীয় আস্থা, আত্মত্যাগ এবং তার প্রতীকী চিহ্নগুলোর বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বুকের ওপরও ঢালে খোদাই করা রক্তাক্ত ক্রস তার যিশুর প্রতি ভক্তির প্রতীক। নাইট ছিলেন সত্যনিষ্ঠ, নির্ভীক, তবে চেহারায় দুঃখের ছাপ ছিল। যদিও তিনি নিজে ভয় পেতেন না, অন্যরা তাকে ভয় করত। এরপরে চলে আসে আমাদের থার্ড স্ট্যান্ডা। এখানকার প্রথম লাইনে বলা হচ্ছে, আপন আ গ্রেট অ্যাডভেঞ্চার হি ওয়াজ বন্ড। গ্রেট অ্যাডভেঞ্চার বলতে বোঝায় মহান অভিযান, বন্ড অর্থাৎ প্রতিশ্রুতিবদ্ধ। এই লাইনটি নাইটের মহৎ যাত্রার সূচনা বোঝায়, তিনি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যা তার সাহসিকতা ও গৌরব অর্জনের সুযোগ এনে দিবে। এখানে আমরা ফোরশ্যাডোয়িং দেখতে পাই লিটারেরি টার্ম হিসেবে, অর্থাৎ নাইটের অভিযান এক মহাকাব্যিক চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, দ্যাট গ্রেটেস্ট গ্লোরিয়ানা টু হিম গেভ। গ্রেটেস্ট গ্লোরিয়ানা অর্থাৎ পরিরাজ্যের সর্বশ্রেষ্ঠ রানী, অর্থাৎ রানী এলিজাবেথকে বোঝানো হয়েছে। টু হিম গেভ তাকে অর্পণ করেছেন। এই লাইনটা স্পেন্সারের দ্য ফেয়ারি কুইনি মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র রানী গ্লোরিয়ানার প্রতি ইঙ্গিত করে, যিনি নাইটকে এই মহান দায়িত্ব দিয়েছেন। এখানে আমরা অ্যালিউশনের ব্যবহার দেখতে পাই, রানী চরিত্রটি ইংল্যান্ডের রানী এলিজাবেথকে বোঝানো হয়েছে। 3 নম্বর লাইনে বলা হচ্ছে, দ্যাট গ্রেটেস্ট গ্লোরিয়ানা কুইন অফ ফেরিল্যান্ড। গ্রেটেস্ট গ্লোরিয়াস কুইন সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত রানী ফেয়ারিল্যান্ড অর্থাৎ পরিরাজ্য। এই লাইনটার ওভারঅল মানে দাঁড়ায়, রানী গ্লোরিয়ানা পরিরাজ্যের শাসক, যিনি নাইটকে তার গৌরব অর্জনের জন্য এক মহৎ অভিযান করতে পাঠান। এখানে এপিথেট দেখতে পাই, রানীকে গ্রেটেস্ট গ্লোরিয়াস বলে প্রশংসা করা হয়েছে, যা তার শক্তি ও মর্যাদা প্রকাশ করে। 4 নম্বর লাইনে বলা হচ্ছে, টু উইনি হিম ওয়ার্শিপ অ্যান্ড হার গ্রেস টু হ্যাভ। এখানে উইনি হিম ওয়ার্শিপ অর্থাৎ গৌরব অর্জন করা, হার গ্রেস টু হ্যাভ অর্থাৎ রানীর অনুগ্রহ লাভ করা। অর্থাৎ লাইনটার মানে এমন দাঁড়ায়, নাইট তার সাহসিকতা ও যুদ্ধ কৌশল দ্বারা সম্মান ও রানীর আশীর্বাদ অর্জন করতে চায়, যা তার প্রধান লক্ষ্য। এখানে আমরা অ্যালিটারেশন দেখতে পাই, উইনি হিম ওয়ার্শিপ শব্দগুলোর মধ্যে ধ্বনিগত পুনরাবৃত্তি আছে। 5 নম্বর লাইনে বলা হয়েছে, হুইচ অফ অল আর্থলি থিংস হি মোস্ট ডিড ক্রেভ। আর্থলি থিংস অর্থাৎ পার্থিব জিনিস, ক্রেভ অর্থাৎ অত্যন্ত আকাঙ্ক্ষা করা। ওভারঅল লাইনটার মানে দাঁড়ায়, নাইটের সবচেয়ে বড় ইচ্ছা ছিল গৌরব অর্জন করা এবং রানীর অনুগ্রহ পাওয়া, যা তার পার্থিব জীবনের সর্বোচ্চ বাসনা। এখানে আমরা হাইপারবোল নোটিস করি, নাইটের আকাঙ্ক্ষাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। 6 নম্বর লাইনে বলা হচ্ছে, and ever as he rode his heart did earn. রোড অর্থাৎ অশ্বারোহণ করা, হার্ট ডিড আর্ন অর্থাৎ হৃদয়ে ব্যাকুল হওয়া,
যাত্রাপথে নাইটের হৃদয় যুদ্ধের জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, তিনি তার শক্তি প্রমাণ করতে উন্মুখ ছিলেন। এখানে আমরা পার্সনিফিকেশনের ব্যবহার দেখতে পাই, হিজ হার্ট ডিড ইয়ার্ন, বাক্যে নাইটের হৃদয়কে অনুভূতি প্রবণ করে তোলা হয়েছে। 7 নম্বর লাইনে বলা হচ্ছে টু প্রুভ হিজ পিউজেন্স ইন ব্যাটল ব্রেভ। প্রুভ হিজ পিউজেন্স অর্থাৎ তার শক্তি প্রদর্শন করা, ব্যাটল ব্রেভ অর্থাৎ বীরত্বপূর্ণ যুদ্ধ। এই পুরো লাইনটার মানে দাঁড়াচ্ছে নাইট তার যুদ্ধশক্তি পরীক্ষা করতে চান এবং তিনি কতটা দক্ষ যোদ্ধা তা প্রমাণ করতে আগ্রহী। এখানে আমরা অ্যালিটারেশন দেখতে পাই, ব্যাটল ব্রেভ শব্দদ্বয় ধ্বনিগত পুনরাবৃত্তি আছে। 8 নম্বর লাইনে বলা হচ্ছে upon his foe and his new force to learn। foe অর্থাৎ শত্রু, new force to learn নতুন শক্তি সম্পর্কে জানা, অর্থাৎ ওভারঅল মানে দাঁড়াচ্ছে লাইনটার নাইট তার শত্রুর সঙ্গে লড়াই করে নিজের নতুন শক্তির পরিমাণ বুঝতে চান, যুদ্ধের মাধ্যমে তিনি নিজেকে আরো উন্নত করতে চান। এখানে আমরা সাহিত্যিক অলংকার বা লিটারারি টার্ম হিসেবে দেখতে পাই প্যারালিজমকে। নাইটের যুদ্ধ করার দুই উদ্দেশ্য পাশাপাশি উপস্থাপিত হয়েছে। এই স্ট্যান্ডার শেষ লাইন 9 নম্বর লাইনে বলছে upon his foe a dragon horrible and strain। ড্রাগন অর্থাৎ ড্রাগন, হরিবল অ্যান্ড স্ট্রেইন অর্থাৎ ভয়ঙ্কর ও নির্মম। এই লাইনটার মানে এমন দাঁড়ায় নাইটের প্রধান শত্রু ছিল এক ভয়ঙ্কর ড্রাগন যার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। ড্রাগন এখানে অসুরের প্রতীক, যা নাইটের সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা। এখানে আমরা ইমেজারি দেখতে পাই, ড্রাগনের বর্ণনা ভয়ঙ্কর চিত্র সৃষ্টি করে। অন্যদিকে সিম্বলিজম, ড্রাগন খারাপ শক্তির প্রতীক। তাহলে এখানে থার্ড স্ট্যান্ডাও শেষ হয়ে যায়। এখানে থার্ড স্ট্যান্ডার ওভারঅল মানে এরকমটা দাঁড়ায় নাইটের মহৎ অভিযানের বর্ণনা দেওয়া হয়েছে এই স্ট্যান্ডাতে। রানী গ্লোরিয়ানা তাকে এই চ্যালেঞ্জ দিয়েছেন যাতে তিনি যুদ্ধের মাধ্যমে গৌরব অর্জন করতে পারেন। নাইটের প্রধান ইচ্ছা রানীর অনুগ্রহ পাওয়া এবং নিজের শক্তি প্রমাণ করা। তার লক্ষ্য এক ভয়ঙ্কর ড্রাগনকে পরাজিত করা, যা নৈতিক শক্তি ও বীরত্বের চূড়ান্ত পরীক্ষা। 4 নম্বর স্ট্যান্ডাতে বলা হয়েছে প্রথম লাইনে আ লাভলি লেডি রোড হিম ফেরি বিসাইড। লাভলি লেডি বলতে বোঝাচ্ছে এক সুন্দরী ভদ্র মহিলা, রোড হিম ফেরি বিসাইড অর্থাৎ নাইটের পাশে সুশোভিতভাবে অশ্বারোহণ করাকে বোঝাচ্ছে। অর্থাৎ ওভারঅল লাইনের মানে এমনটা দাঁড়ায় এক মহিমান্বিত মহিলার উপস্থিতি নির্দেশ করছে লাইনটা, যিনি নাইটের পাশে ছিলেন। এটি তার সৌন্দর্য ও মহত্বকে তুলে ধরে। এখানে আমরা অ্যালিটারেশন দেখতে পাই, লাভলি লেডি শব্দদ্বয়ে ধ্বনিগত পুনরাবৃত্তি হয়েছে। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে আপন আ লৌলি অ্যাজ এ মোর হোয়াইট দেন স্নো। লৌলি অ্যাজ অর্থাৎ বিনীত বা সাধারণ গাধা, মোর হোয়াইট দেন স্নো তুষারের চেয়েও বেশি সাদা। এই লাইনটার মানে এমনটা দাঁড়ায় এই মহিলা এক বিনীত গাধার পিঠে চড়েছিলেন যার রং সাদা, অনেক বেশি সাদা, উজ্জ্বল ছিল, এমনকি তুষারের থেকেও সাদা। এটি তার পবিত্রতা ও সরলতার প্রতীক। এখানে লিটারারি টার্ম ইউজ করা হয়েছে সিমিলি, অর্থাৎ মোর হোয়াইট দেন স্নো বাক্যে উপমার ব্যবহার করা হয়েছে। 3 নম্বর লাইনে বলা হয় yet she much whiter but the same did hide। মাছ হোয়াইটার আরো বেশি সাদা অর্থাৎ আরো বেশি পবিত্র, বাট দ্য সেম ডিড হাইড কিন্তু সেটি লুকিয়ে রেখেছিলেন। এই লাইনটার মানে এমন দেখায় মহিলার গাধা তুষারের চেয়েও সাদা, কিন্তু তার নিজস্ব সৌন্দর্য ও পবিত্রতা ছিল আরো উজ্জ্বল, যা তিনি লুকিয়ে রেখেছিলেন। এটি তার নম্রতা ও শালীনতা নির্দেশ করে। এখানে আমরা কন্ট্রাস্ট দেখতে পাই, তার স্বাভাবিক সৌন্দর্য ও তার লুকোনোর প্রবণতার মধ্যে পার্থক্য রয়েছে। 4 নম্বর লাইন বলছে আন্ডার আ ভেল দ্যাট উইম্পলড ওয়াজ ফুল লো। ভেল অর্থাৎ ভেইল বোঝানো হয়েছে ঘোমটা বোঝায়, উইম্পলড ওয়াজ ফুল লো অর্থাৎ সম্পূর্ণ নিচের দিকে নামানো ছিল। এখানে এই লাইনটার ব্যাখ্যা এমন দাঁড়ায় তিনি তার মুখ ঘোমটার নিচে রেখেছিলেন, যা তার লজ্জাশীলতা ও দুঃখের প্রতীক হতে পারে। এখানে আমরা ইমেজারি দেখতে পাই, নারীর ঢেকে রাখা মুখপাত্রের চিত্র তুলে ধরা হয়েছে। 5 নম্বর লাইনে বলা হচ্ছে and over all a black stole she did throw। ব্ল্যাক স্টোল অর্থাৎ কালো চাদর বা পোশাক, she did throw তিনি তা পরিধান করেছিলেন। লাইনটার মানে দাঁড়ায় কালো পোশাক তার শোকের প্রতীক। এটি বোঝায় যে তিনি দুঃখে নিমজ্জিত ছিলেন এবং হয়তো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তাকে বিষণ্ণ করে তুলেছে। এখানে আমরা সিম্বলিজমের ব্যবহার দেখতে পাচ্ছি,
কালো পোশাক দুঃখ ও শোকের প্রতীক। 6 নম্বর লাইনে বলা হচ্ছে as one that inly mourned so was she sad। inly mourned অর্থাৎ অন্তর থেকে শোক প্রকাশ করা, so was she sad তাই তিনি দুঃখী ছিলেন। অর্থাৎ পুরো লাইনটার মানে দাঁড়ায় মহিলাটি বাহ্যিকভাবে দুঃখী ছিলেন না, শুধু বরং তার অন্তরেও গভীর শোক ছিল। এটি তার আবেগগত যন্ত্রণা বোঝায়। অ্যালিটারেশনের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা, সো ওয়াজ শি স্যাড বাক্যে ধ্বনিগত পুনরাবৃত্তি আছে। 7 নম্বর লাইন বলছে অ্যান্ড হেভি স্যাট আপন হার পালফ্রি স্লো। হেভি স্যাট অর্থাৎ ভারীভাবে বসেছিলেন, যেন বিষণ্ণতা তাকে ক্লান্ত করে তুলেছে। পালফ্রি স্লো অর্থাৎ ধীর গতি সম্পন্ন ঘোড়া। পুরো লাইনটার মানে এমনটা দাঁড়ায় তার ক্লান্তি ও বিষণ্ণতা এত গভীর ছিল যে তিনি ধীরগতি ঘোড়ার ওপর ভারী মনে হচ্ছিলেন। এখানে আমরা পার্সনিফিকেশন দেখতে পাচ্ছি, বিষণ্ণতা যেন তাকে ভারী করে তুলেছে। 8 নম্বর লাইন বলছে seemed in heart some hidden care she had। হিডেন কেয়ার অর্থাৎ গোপন দুশ্চিন্তা বা কষ্ট। অর্থাৎ পুরো লাইনটার মানে দাঁড়ায় তার হৃদয়ে কোনো গোপন কষ্ট বা দুশ্চিন্তা ছিল যা তাকে মর্মাহত করেছিল। এটি তার অতীত জীবনের কোনো রহস্য বা যন্ত্রণা বোঝাতে পারে। এখানে আমরা ফোরশ্যাডোয়িং দেখতে পাই, তার গোপন কষ্ট ভবিষ্যতের গল্পের কোনো গুরুত্বপূর্ণ দিক প্রকাশ করতে পারে। 9 নম্বর লাইনে বলা হচ্ছে and by her in a line milk white lamb she led। মিল্ক হোয়াইট ল্যাম্ব অর্থাৎ দুধের মতো সাদা মেষ শাবক, she led তিনি সেটিকে সঙ্গে নিয়ে চলছিলেন। পুরো লাইনটার মানে দাঁড়ায় মেষ শাবক সাধারণত পবিত্রতা, নির্দোষিতা ও যীশু খ্রিস্টের প্রতীক। এটি বোঝায় যে এই মহিলা হয়তো একটি পবিত্র মিশনে আছেন বা তিনি নিজেই বিশুদ্ধতার প্রতীক। এখানে সিম্বলিজম দেখতে পাই আমরা, মেষ শাবক বিশুদ্ধতার প্রতীক, নির্দোষিতা ও আত্মত্যাগের প্রতীক, এটা একটা সিম্বল। তাহলে এই পুরো স্ট্যান্ডার সারসংক্ষেপ এমন দাঁড়ায় যে নাইটের পাশে এক সুন্দরী শোকাহত মহিলা ও তার পাশে মেষ শাবক এর চিত্র অঙ্কিত হয়েছে। তার কালো পোশাক ও ধীর গতি বোঝায় যে তিনি অত্যন্ত শোকগ্রস্ত। তার গোপন যন্ত্রণা ও দুশ্চিন্তা ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত দিতে পারে। তার সাদা মেষ শাবক তাকে পবিত্রতার প্রতীক হিসেবে চিহ্নিত করে। এবার আমরা চলে এসেছি 5 নম্বর স্ট্যান্ডায়। প্রথম লাইন বলা হচ্ছে সো পিওর অ্যান্ড ইনোসেন্ট অ্যাজ দ্যাট সেম ল্যাম্প। পিওর অ্যান্ড ইনোসেন্ট পবিত্র ও নির্দোষ, দ্যাট সেম ল্যাম্প আগের স্তবকে বর্ণিত মেষ শাবক। পুরো লাইনটার ব্যাখ্যা এমনটা দাঁড়ায় যে এই লাইনটি নারীর চারিত্রিক বিশুদ্ধতা ও নির্দোষিতাকে তুলে ধরে। তাকে আগের স্ট্যান্ডার মেষ শাবকের মতোই পবিত্র ও সরল বর্ণনা করা হয়েছে। এখানে আমরা সিমিলি দেখতে পাই, নারীর পবিত্রতাকে দ্যাট সেম ল্যাম্ব অর্থাৎ মেষ শাবকের সাথে তুলনা করা হয়েছে। 2 নম্বর লাইনে বলা হচ্ছে she was in life and every virtuous law। in life তার দৈনন্দিন জীবনে, virtuous law নৈতিক শিক্ষা ও গুণাবলী। পুরো লাইনের মানে এমনটা দাঁড়ায় নারী শুধুমাত্র বাহ্যিকভাবে নয় বরং জীবনযাত্রা ও নৈতিকতার দিক থেকেও ছিল বিশুদ্ধ ও গুণী। এখানে আমরা লিটারেরি টার্ম দেখতে পাই প্যারালিজম। তার জীবনের বিশুদ্ধতা এবং নৈতিক শিক্ষার প্রতি নিষ্ঠা একসঙ্গে উপস্থাপন করা হয়েছে। 3 নম্বর লাইনে বলা হচ্ছে and by descent from royal lineage came। ডিসেন্ট অর্থাৎ বংশধারা, রয়্যাল লিনেজ অর্থাৎ রাজবংশের উত্তরাধিকারী। এখানে এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে এই মহিলা রাজবংশের একজন সদস্য অর্থাৎ তিনি রক্তসূত্রের রাজকীয় ঐতিহ্যের অধিকারী। এখানে ইমফেসিস দেখতে পাই আমরা রয়্যাল লিনেজ শব্দগুচ্ছের মাধ্যমে তার উচ্চ বংশীয় পরিচয়কে জোর দেওয়া হয়েছে। 4 নম্বর লাইন বলছে of ancient kings and queens that had of yore। ancient kings and queens অর্থাৎ অতীতের রাজা রানীরা, ইয়োর অর্থাৎ অতীতের দিনগুলো। এখানে পুরো লাইনটার ব্যাখ্যা এমন দাঁড়াতে পারে এই লাইনটি তার পূর্বপুরুষদের প্রসঙ্গে বলা হয়েছে যারা একসময় শক্তিশালী রাজত্ব করতেন। এটি তার পূর্বপুরুষদের মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। এখানে আমরা লিটারেরি টার্ম দেখতে পাই হিস্টোরিক্যাল রেফারেন্স, অতীতের শক্তিশালী রাজাদের উল্লেখ রয়েছে। Their scepters stretched from east to western shore। স্ক্রিপ্চার অর্থাৎ রাজদণ্ড বা ক্ষমতার প্রতীক, ইস্ট অর ওয়েস্টার্ন শোর অর্থাৎ পূর্ব ও পশ্চিম উপকূল পর্যন্ত।
এখানে পুরো লাইনটার মানে এরকমটা দাঁড়ায়, তার পূর্বপুরুষরা বিশাল রাজত্ব করেছিলেন যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। এটি তাদের ক্ষমতা ও প্রভাব বোঝায়। এখানে আমরা হাইপারবোল দেখতে পাই, রাজত্বের ব্যাপকতা অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হয়েছে। 6 নম্বর লাইনে বলা হচ্ছে অ্যান্ড অল দ্য ওয়ার্ল্ড ইন দেয়ার সাবজেকশন হেল্ড, অল দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সমগ্র বিশ্ব, সাবজেকশন হেল্ড অর্থাৎ তাদের অধীনতায় রাখা। পুরো লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে, তার পূর্বপুরুষরা এতটাই শক্তিশালী ছিলেন যে পুরো পৃথিবী তাদের শাসনের অধীনে ছিল। যদিও এটি বাস্তবে অতিরঞ্জিত হতে পারে, তবে এটি তাদের রাজকীয় মর্যাদাকে বোঝায়। এই লাইনে আমরা হাইপারবোল দেখতে পাই, অল দ্য ওয়ার্ল্ড অর্থাৎ শব্দগুচ্ছ দ্বারা রাজাদের শক্তিকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। 7 নম্বর লাইনে বোঝাচ্ছে টিল দ্যাট ইনফার্নাল ফিন্ড উইথ ফাউল আপরর। ইনফেরাল ফিন্ড অর্থাৎ নরকের দানব বা শয়তান, ফাউল আপরর অর্থাৎ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পুরো লাইনটার মানে এরকমটা দাঁড়ায়, তার পূর্বপুরুষদের রাজত্ব ধ্বংস হয়েছিল এক ভয়ঙ্কর শত্রুর আক্রমণে, যাকে ইনফার্নাল ফেইন্ট বলা হয়েছে। এটি হয়তো কোনো যুদ্ধ বা শত্রুর প্রতীক। এখানে আমরা মেটাফোর দেখতে পাই, ইনফার্নাল ফেইন্ট শব্দগুচ্ছ শত্রুকে এক ধরনের ভয়ঙ্কর শয়তান বা দৈত্য হিসেবে চিত্রিত করেছে। এইবার 8 নম্বর লাইন, এখানে বলা হচ্ছে ফর ওয়াস্টেড অল দিয়ার ল্যান্ড অ্যান্ড দেম এক্সপেলড। ফর ওয়াস্টেড অর্থাৎ সম্পূর্ণরূপে ধ্বংস করা, এক্সপেলড অর্থাৎ বিতাড়িত করা। অর্থাৎ পুরো লাইনটার মানে এমন দাঁড়ায়, এই শত্রু তার পূর্বপুরুষদের রাজত্ব ধ্বংস করে দেয় এবং তাদের নির্বাসনে পাঠায়। এটি রাজনৈতিক উত্থান পতনের ইঙ্গিত দেয়। এই লাইনে আমরা ইমেজারি নোটিস করি, ধ্বংসের দৃশ্যকে জীবন্ত করে তোলা হয়েছে। 9 নম্বর লাইনে বলা হচ্ছে হুম টু অ্যাভেঞ্জ শি হ্যাড দিস নাইট ফ্রম ফার কম্পেলড। অ্যাভেঞ্জ অর্থাৎ প্রতিশোধ নেওয়া, নাইট ফ্রম ফার কম্পেলড অর্থাৎ দূর থেকে এক নাইটকে বাধ্য করা। এই পুরো লাইনটা এমন হতে পারে, এই মহিলার পরিবার বা জাতির উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে তিনি দূর থেকে এক নাইট অর্থাৎ রেড ক্রস নাইটকে তার মিশনে ডেকে এনেছেন। এটি প্রতিশোধ ও ন্যায় বিচারের প্রতিচিত্র। এখানে আমরা থিম অফ রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস দেখতে পাই, প্রতিশোধের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই পুরো স্ট্যান্জার মানে করলে এমন দাঁড়ায়, এই স্ট্যান্জায় নারীর পবিত্রতা, রাজবংশীয় ঐতিহ্য এবং তার জাতির পতন সম্পর্কে জানায়। তার পূর্বপুরুষরা একসময় একটি বিশাল সাম্রাজ্য শাসন করতেন, যা পরে এক ভয়ঙ্কর শত্রুর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। এই অন্যায়ের প্রতিশোধ নিতে তিনি এক নাইটকে তার মিশনে যুক্ত করেছিলেন।